একটু এমার্জিং টিম নিয়ে কথা বলতে চাই। এমার্জিং টিম আজকে 89 রানে অল আউট হয়েছে সাউথ আফ্রিকা এমার্জিং টিমের এগেনস্টে। আমরা একটু স্কোর কার্ডটা দেখব এবং স্কোর কার্ডটা যদি আমাদের পেছনে আসে সেই জায়গা থেকে আমাদের ইন্টারেস্টিং পরবর্তী কনভারসেশনটা আমরা পিয়ালকে যুক্ত করব পরবর্তী সময়, সেটা হয়তো বা এই পার্টে আমরা করতে পারবো না। বাট খুব ইন্টারেস্টিং, মাহফিজুল ইসলাম রবিন একমাত্র 40 রান করেছেন, আদারওয়াইজ কোনো ব্যাটসম্যানই, দুজন ব্যাটসম্যান আমিনুল বিপ্লব 11 করেছেন আর 10 রান করেছেন সামিউন বশির রাতুল, আর কোনো ব্যাটসম্যানের ডাবল ডিজিট ধরতে পারেন না। পারভেজ, আপনি আমরা দুজনে আসলে ম্যাচটা খুব ক্লোজলি দেখেছি, অবজার্ভ করেছি। সো অ্যাজ আই এম দ্য হোস্ট, আমি এখানে বিশ্লেষণ করব না, আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই যে আসলে এই টাইপের কন্ডিশনে রাইট মেসেজটা কি ব্যাটসম্যানদের কাছে গেছে যে হাউ টু ব্যাট অ্যাকচুয়ালি? প্রথমত এই যে কন্ডিশনটায় খেলা হয়েছে, আমার কাছে মনে হয় যে টস খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর ছিল। ইট ওয়াজ আ ডে গেম এবং সাউথ আফ্রিকা রাইটফুলি তারা টসে জিতে সঙ্গে সঙ্গে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। এবং এই ম্যাচটার আগে বাংলাদেশের আসলে সেখানে কিছু প্র্যাকটিস করা ছাড়া কোনো ওয়ার্ম আপ গেম খেলার তো সুযোগ হয়নি। এখানে ইমার্জিং টিমটা বেসিক্যালি একটা ট্রাই নেশন টুর্নামেন্টই খেলতে গিয়েছে, বা 3 দলের একটা টুর্নামেন্ট তারা খেলতে গিয়েছে। সো এই সিচুয়েশনটায় যখন তারা ব্যাট করতে নেমেছে, আপনি ব্যাটিং অর্ডারটার দিকে যদি তাকান, মেসেজের কথা পরে আগে আপনি টপ 7-এর দিকেই তাকান যে 7জন ব্যাটার এখানে আছেন। আমরা রিসেন্টলি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দেখেছি এবং সেখানে আপনি দেখবেন শাহাদাত হোসেন দীপু ওয়ান অফ দ্য টপ স্কোরার্স ছিলেন, তিনি ওপেনে ব্যাট করেছেন। জাকির হাসান একজন ওপেনার, মাহফিজুল রবিন একজন ওপেনার, ইফতেখার ইফতি তিনিও কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করেছেন বা ওপেনিং পজিশনগুলোতে খেলেছেন। মাহিদুল অঙ্কন তিনি 3 নম্বরে বা 4 নম্বরে ব্যাট করেছেন। সো প্রপার মিডল অর্ডার ব্যাটার বলতে শুধুমাত্র অঙ্কনকেই লোকেট করা যাচ্ছে, বাদ বাকি সব ব্যাটাররাই একেবারে টপ অর্ডার ব্যাটার যারা কিনা পুরো ব্যাটিং লাইন আপটায় আছেন। এবং আমরা শুরু থেকে যদি ম্যাচের পরিপ্রেক্ষিতে যাই, যে 3 জন পেসার ছিলেন সাউথ আফ্রিকান, দে ওয়ার ভেরি টল এবং তাদের যে এক্সট্রা বাউন্স, যে মুভমেন্টটা তারা পাচ্ছিল, ফুলার লেন্থে বল করেও তারা যে পরিমাণ হাইট পাচ্ছিল, প্রথম 3-4 ওভারের মধ্যে আসলে ব্যাটারদের বুঝে যাওয়ার কথা যে এই ফুলার লেন্থের বলও আসলে স্টাম্পকে হিট করবে না খুব একটা। কিন্তু একটা ব্যাপার আমরা নোটিস করলাম ব্যাটারদের মধ্যে, তারা বেশিরভাগ সময় আউট হয়েছেন কি করতে গিয়ে, বেসিক্যালি ফ্রন্ট ফুট ওরিয়েন্টেড একটা চিন্তাভাবনা তাদের ছিল, সামনের পায়ে ভর দিয়ে তারা ইনিশিয়াল মুভমেন্টটা নিয়েছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ব্যাকফুটের শটগুলো ঠিকঠাক মতো খেলতে পারছেন না এবং সে এক্সট্রা বাউন্সে পরাস্ত হয়ে আমরা দেখেছি যে ভার্টিক্যাল ব্যাটেই অনেক শট খেলে ব্যাটাররা কিন্তু গালিতে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যাচ্ছেন। এবং সাউথ আফ্রিকানরা যখন বুঝতে পেরেছে যে এই অ্যাডজাস্টমেন্টটা ব্যাটাররা করতে পারেননি, একই চ্যানেলে খালি বোলিং করে গেছে বোলিং মেশিনের মতো এবং একের পর এক উইকেট পড়ে গেছে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অ্যাডজাস্টমেন্টটা একজনই করতে পেরেছিলেন, মাহফিজুল রবিন। তার ফর্ম খুবই ভালো, ডিপিএলও খুবই দারুণ ছন্দে ছিলেন এবং অ্যাটলিস্ট একটা অ্যাটাকিং ইন্টেন্ট তার কাছ থেকে থাকে যে তিনি মারার বলটা মারতে চান বা রান তোলার একটা চিন্তা আছে, সেই কারণেই কিন্তু কিছু রানও তিনি পেয়েছেন। বাদ বাকি ব্যাটারদের কথা যদি বলি, মাহিদুল অঙ্কন 28 বল থেকে তিনি মাত্র 2 রান করেছেন। ভেরি মাচ স্ট্রাগল করেছেন তিনি সেই জায়গাটা। এবং আমার কাছে মনে হয়েছে যে এই ইনিংসটাও একটা এক্সাম্পল যে আসলে এই ধরনের উইকেটে খেলতে অনভ্যস্ততা থাকা এক ব্যাপার, কিন্তু প্রস্তুতি আসলে কতটুকু হয়েছে সেটা নিয়েও কিন্তু বড় একটা কোয়েশ্চেন চলে আসে যে এই ধরনের উইকেটে খেলার জন্য আমাদের ব্যাটাররা কতটুকু প্রস্তুত।